সালাউদ্দিন সাহেব, আমার একটা প্রশ্ন আছে। এই যে জেকব ট্রেসি আসছেন, যেটা আমি আপনি দুজনেই বললাম বেসিক্যালি একটা রেস্কিউ মিশন, মানে ইউনিসকে রেস্কিউ করে নিয়ে যাওয়া। আচ্ছা, অদূর ভবিষ্যতে বা খুব নিকট ভবিষ্যতে বাংলাদেশে কি একটা এরকম পরিস্থিতি দেখতে পারি আমরা, যেটা এর আগেও দেখা গেছে যখনই -2 ফর্মুলা এসছে, যে খালেদা জিয়া পরিবারবিহীন বিএনপি এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ, এরা দুয়ে মিলে এই তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে এবং এদেরকে ভোট করাতে বাধ্য করছে খুব তাড়াতাড়ি, মানে 2026-এর আগে? সালাউদ্দিন শোয়েব চৌধুরী। জি, আমি আসলে মনে করি না যে এই স্টেসি অ্যান্ড জেকবসনের আশা, এটা হলো একেবারেই, আমি যা আবার বললাম যে রেস্কিউ মিশন। আর বাংলাদেশে তো একটা রাজনৈতিক পরিবর্তন আসন্ন, কারণ ইউনূস পালানোর পর একটা শূন্যতা তো সৃষ্টি হবে সেখানে। আমি তো আর রাজনৈতিক কোনো দল এখন ক্ষমতা গ্রহণ করবে এটা মনে করি না, কারণ বিএনপি আওয়ামী লীগকে কৌশলে ইউনূস দূরে সরিয়ে দিয়েছে। এখন বাংলাদেশে যেটা হতে যাচ্ছে সেটা হলো যে সামরিক হস্তক্ষেপ, সেটা হবে। আর কোনো অবস্থাতেই বাইডেন প্রশাসনের জন্যে আগামী 9 দিনে বা 10 দিনে ভারতের বিরুদ্ধে কোনো কিছু করা, ড্রাস্টিক কিছু করা একেবারেই অসম্ভব। এটা করবেও না। এটা স্ট্যাসি আসছে, আমরা যারা বলি একটা ভাষা আছে লন্ড্রি সার্ভিস, মানে তাকে পাঠানো হচ্ছে সবকিছু পরিষ্কার করে বাইডেন ইউনূসকে উদ্ধার করা। বেশ, কিন্তু আমার একটা প্রশ্ন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সেক্ষেত্রে আমি বলছি বিশেষ কোনো মিশন নেই বলে আপনি মনে করছেন, একমাত্র ইউনূসকে উদ্ধার করে নিয়ে যাওয়া ছাড়া বা তাকে পালাতে সাহায্য করা ছাড়া, বাইডেনের পরম বন্ধু। কিন্তু আমার আরেকটা প্রশ্ন এই প্রসঙ্গে, যদি এটাই হয় তাহলে এত তড়িঘড়ি, মানে ট্রেসি জেকবসনেরও খুব কম তারা নয়। তিনি আজকে এটা ঘোষণা এসছে আপনাদের দেশের সংবাদ মাধ্যম, মানে জাতীয় সংবাদ মাধ্যম থেকে, বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে, আমেরিকা থেকেও অনুরূপ ঘোষণা পাওয়া গিয়েছে, যদিও সরাসরি হোয়াইট হাউস মারফত নয়। কিন্তু তার আগে গতকাল বুধবার তিনি ঢাকায় চলে গিয়েছেন, সেখানে আমেরিকাতে নিযুক্ত যে বাংলাদেশের রাষ্ট্রদূত এই মুহূর্তে আসাদ আলম সিয়াম, তার সঙ্গে একটা বৈঠকও করে ফেলেছেন। আপনি বলছেন এই সবটাই শুধুমাত্র ইউনূসকে সেফ প্যাসেজ দেওয়ার জন্য, এই 11 দিনে এদের কোনো বিশেষ পরিকল্পনা নেই। আজও কিন্তু বিএসএফ বিজিবির বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি সালাউদ্দিন শোয়েব চৌধুরী। না, এটা তো যে ইউনূসের অনেক রকম প্রচেষ্টা আছে ক্ষমতায় টিকে থাকার জন্য, এই সীমান্তে উস্কানি, জঙ্গিদেরকে উত্থান করা, এই সমস্ত কিছু। কিন্তু ইউনূসের হাতে তো আর এখন কোনো কিছু নেই। আমি আপনার অনুষ্ঠানে আগে বলেছিলাম যে ইউনূস তো ক্লিনিক্যালি ডেড। আর আমি এটাও বলেছিলাম আপনারই অনুষ্ঠানে যে ইউনূসের লাইফ সাপোর্ট মাস্কটা কে খুলবে, বাইডেন নাকি ট্রাম্প? এখন আসলে এটা প্রহর গণনা, ইউনূসকে নিয়ে পালানোর চেষ্টা করবে এই স্ট্যাসি অ্যান্ড জেকবসন, এবং ভারত ইউনূসকে গ্রেপ্তার করবে, আকাশ সীমা থেকে নামিয়ে নিয়ে যাবে, এবং স্লোবোদান মেলেতবিদের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। এটা একটা অ্যাসপেক্ট। আর একটা অ্যাসপেক্ট হলো যে বাংলাদেশের জঙ্গিদের যে উত্থান হয়েছে, আল কায়দা, ইসলামিক স্টেট, জঙ্গি জিহাদি, জবাই বাহিনী, এদেরকে উস্কে দিয়ে স্টেসি হয়তো বাংলাদেশে একটা ম্যাসিভ ড্রাস্টিক জঙ্গিবাদ বিরোধী অভিযান শুরু করবে। তাতে দেখা গেল জসিমউদ্দিন রহমানিকে মেরে ফেলা হবে, কারাগারের ভিতর জেল কিলিং হবে, অনেক জঙ্গিদেরকে মেরে দিবে, দিয়ে একটা খুবই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইসলামী জঙ্গি এই যুদ্ধটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে 9 দিনে। এটাও করতে পারে, তবে এটার সম্ভাবনা দ্বিতীয়। প্রথম কারণটা আমি আবারও বলছি, এটা ইউনূসকে বাঁচানোর জন্য রেস্কিউ মিশন, অন্য কিছু নয়। সালাউদ্দিন সাহেব, আমার আর একটা আশঙ্কা আছে যে এই 9 দিনে হয়তো এমন একটা পরিস্থিতি তৈরি করা হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এবং চট্টগ্রাম অঞ্চলে, যাতে সেই অঞ্চলের সংখ্যালঘুদের ওপর একটা চরমতম আক্রমণ হানা হবে, এবং যার ফলে তারা চাইবে যে এই আক্রমণের জেরে ভারত কিছু সামরিক প্রতিক্রিয়া দিতে বাধ্য হয়। দেখো অনির্বাণ, বিজিবি এবং বিএসএফ এদের আলোচনায় কখনো সমাধান সূত্র হয় না। এই ধরনের বৈঠকগুলোয় সাধারণত ডকুমেন্ট নেওয়া হয় এবং তারপরে যা হয় সেটা কূটনৈতিক স্তরে হয়, এবং এখানে শুধু বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেখলে চলবে না। তুমি এটা খেয়াল করো যে হঠাৎ করে দুবাইতে কিন্তু তালিবান শাসক গোষ্ঠীর সঙ্গে আমাদের একটা বৈঠক হলো, এবং সেই বৈঠকে তারা কিন্তু তাদের শিক্ষাক্ষেত্র সংস্কার, তাদের খেলাধুলা ইত্যাদি, খাদ্য সুরক্ষা ইত্যাদির জন্য আমাদের সাহায্য চাইছে। আবার পাকিস্তান
একটা ভুল চালে তারা একটা তালিবানের সঙ্গে বা আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেল, এবং ইতিহাস সাক্ষী আজ অব্দি আফগানিস্তানে কেউ কিন্তু যুদ্ধ করে জিততে পারেনি। আবার আরেকদিকে বালুচিস্তান আছে, পিওকে আছে, তো ফলে ডিপ স্টেটের বিপদ অনেকগুলোই আছে। এবং অনেকগুলো বিপদ একসঙ্গে ভারতবর্ষকে শিক্ষা দিতে গিয়ে অনেকটা টাকাও তো খরচা হয়েছে, অনেকটা টাকাও ছড়ানো হয়েছে, সেই টাকার হিসেবটাও তো নিতে হবে ডিপ স্টেট। আমি একটা ইন্টারেস্টিং কমেন্ট শোনাই। কমেন্টটা একদিনের পুরনো, সবাই চেনেন তাকে বাংলাদেশে, জেডাই খান পান্না। সালাউদ্দিন শোয়েব চৌধুরীও নিশ্চিতভাবে চেনেন, এবং এমন একজন আইনজীবী বাংলাদেশে সর্বজন শ্রদ্ধেয়, তার কারণ তিনি সমস্ত রাজনৈতিক দলের নেতা বা নেত্রীদের কোনো না কোনো সময় বিপদে ফেলেছেন, অবশ্যই তার আইনি প্র্যাকটিসের মাধ্যমে, অন্য কোনোভাবে নয়। এবং জীবনে একটা ধরনের কেস তিনি কখনো নেননি, সেটা হচ্ছে কোনো মৌলবাদী বা জঙ্গির সমর্থনে তিনি কখনো গায়ে গাউন চাপিয়ে দাঁড়াননি আদালতে, এটা ফর শিওর বলা যেতে পারে। এহেন জেডাই খান পান্না, যাকে কেউ কোনো দলের বলে দাগিয়ে দিতে পারেনি, পারবেও না, তিনি বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা নিয়ে, বিশেষ করে যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে এবং সরকার সম্পর্কে নির্দিষ্ট দুটো মন্তব্য করেছেন, যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি এই মন্তব্যটা শুনিয়ে তারপর আমি আপনাদের সঙ্গে আবারও আলোচনায় ফিরছি। জেডাই খান পান্নার মন্তব্য। চিন্ময় কুমার দাসকে নিয়ে চট্টগ্রামে তিনি যখন সনাতনী ধর্মের যারা তাদের প্রোটেকশনের জন্য, নিশ্চয়তার জন্য যখন শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন, তখন তাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে। কোনো আইনজীবীকে দাঁড়াতে দেবে না সরকার, নিশ্চুপ। কি সরকার? অথর্ব না মূর্খ না কানে শোনে না? তবে অথর্ব সরকার একটা অথর্ব পাগলকে বসিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে এটা ভাবার মতো মূর্খ অন্তত আমি নই, আর যে কেই হোক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।